আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটা, কি বলবেন আপনি? সবার আগে নিশ্চয়ই অ্যামাজন নামটাই আপনার মনে আসবে সব থেকে বেশি, কিংবা সুন্দরবন। সেসব অরণ্য বড় ভয়ানক, তবে সবসময় ভয়ঙ্কর রহস্যময় ঘটনাগুলো বড় জায়গায় ঘটে না। অনেক ছোট ছোট বনে জঙ্গলেও লুকিয়ে থাকে বড় কোনো অমীমাংসিত রহস্য। যুগ যুগ ধরে যে রহস্য মানব জাতির আড়ালে রয়ে গেছে, যে বা যারা এই রহস্যের মীমাংসা করতে গেছে তারাই অমীমাংসিত রহস্যের অন্তরে রয়ে গেছে। বেথুয়া ডহরি বনাঞ্চলের পার্শ্ববর্তী গ্রাম শিমুলপোতা। ঠিক পার্শ্ববর্তী বলা চলে না, যদিও একটু যেন গা ঘেঁষা গ্রামটি। গোটা 30 মাটির ঘর নিয়ে গড়ে উঠেছে শিমুলপোতা। এই গ্রামের বৃদ্ধ মানুষের মুখে মুখে শোনা যায় যে আগে নাকি এই জায়গাতে শিমুল গাছের বন ছিল। সেই বন কেটে জনবসতি গড়ে ওঠে বলেই গ্রামের নাম দেওয়া হয়েছে শিমুলপোতা। এখনও অবশ্য শিমুল গাছের দেখা মেলে, তবে অল্প। গ্রামে সপ্তাহে একটা হাট বসে, যা প্রয়োজনীয় সরঞ্জাম হাট থেকে নিয়ে যায় সেই জায়গার স্থানীয় লোকেরা। এছাড়া বেথুয়া ডহরি স্টেশনের বাজারে যেতে হয়, যা শিমুলপোতা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। মূলত মুর্মু, বেসরা, পাউরিয়া এই 3 ধরনের উপজাতির বাস এই গ্রামে, তবে হাতে গোনা কয়েক ঘর বেদেয়ার বাসও আছে। বৈশাখ মাসের গরমের বিকেল, গ্রামের মোড়ল শ্যামল মুর্মু তার বাড়ির দাওয়ায় বসে তামাক সেবন করছিল। এমন সময় 4-5 জন মধ্যবয়স্ক লোক আর সাথে এক স্ত্রীলোককে নিয়ে হাজির হলো। মহিলাটির মাথায় ঘোমটা টানা থাকলেও মোড়ল বুঝতে পারল মহিলাটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মোড়ল কিছু জিজ্ঞাসা করতে আর লোকগুলো যে কিছু বলবে তার আগে মহিলাটা হাঁ হাঁ করে কেঁদে বলে উঠল, আমার ছেলেটাকে তো বাঁচা রে মোড়ল কাকা। ও বনের ভিতরে সে সকালবেলা গিয়েছিল তো বটে, কিন্তু এখনো ফেরে গেলাই। আমার ভয়টা করছে বটে। উহাকে জোকে ধরে গেলাই তো? কথাটি বলে উঠে লোকগুলোর মধ্যে থাকা একজন। কথাটি শুনে বুকের ভিতর হু হু করে ওঠা মহিলাটি এবার জোরে কাঁদতে শুরু করলেন। মোড়ল মশাই ঘরের দিকে মুখ করে হাঁক পাড়ে, বিন্দু, এদিক পানে আই তো বটে। ঘরের ভিতর থেকে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসে, যেন তিনি এই ডাকের অপেক্ষাতেই ছিলেন। তাকে দেখে মোড়ল বলল, ও নরেনের বউকে ঘরে নিয়ে যা, মনে হয় কিছু খাওয়াই দে কিছু। কথাটি শুনে বিন্দু নরেনের বউকে ঘরে নিয়ে গেল। এবার মোড়ল নরেনকে বলে, কি মনে হয় তোর, একবার ওই জঙ্গলের দিকে যাবি নাকি? নরেন ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়েছিল মোড়লের দিকে। মোড়লের কথাতে হুঁশ ফিরতেই কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলে, মোড়ল কাকা, ছেলেটাকে বাঁচাতে তো হবে, একবার তো যেতেই হবে। কিন্তু নরেনের কথা শুনে সবাই পিছিয়ে গেল। একজন বলে ওঠে, ও জঙ্গলে সে যাবে, সে আর ফিরে নাই নরেন। তুই তোর বেটার আশা ছেড়ে দে তো বটে। ও জঙ্গলে সে মানুষকে খুব চোখ থাকে। ওরা কেউ যাবে একলা কাকা, বেটাটা তো মোর, মুখেই যেতে হবে। মোড়ল অনেক বোঝায় নরেনকে, কিন্তু পিতৃস্নেহ নরেনকে যেতে বাধ্য করে। তবে নরেনের সাথে যেতে রাজি হয় তাদেরই প্রতিবেশী একটি ছেলে। নরেন আর ছেলেটি রাতের বেলায় বেরিয়ে পড়ে। সাথে নেয় ধারালো কাটারি জাতীয় অস্ত্র আর হ্যারিকেন। বেরোনোর সময় মোড়লের সাথে দেখা করে নরেন। অনেক বোঝায় মোড়ল মশাই, কিন্তু নরেন একটাই কথা বলে মোড়লকে, কাকা, বেটা যদি বাঁচাতে লা পারি তবে কেমন বাপ হলাম বটে। মোড়ল চুপ করে থাকে, শুধু ম্লান দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে,
সাবধানে যাস রে নরেন। শিমুলপোতা গ্রামের পশ্চিম দিকে বেথুয়া ডহরির জঙ্গল, তবে গ্রামের মানুষ এই জঙ্গল একটু এড়িয়েই চলে। এগোতে থাকে ওরা। জঙ্গলের ভিতরে একটি জায়গায় যেতেই থমকে যায়। ছি ছি ডাকছিল এতক্ষণ। প্রতিবেশী ছেলেটি বলে ওঠে, কাকা, এখানে সিসি ডাকছে লাই কেন রে? কথাটি শুনে নরেন একটু বিচলিত হয়ে ওঠে। ঠিকই তো, ঝিঝি ডাকছিল, কিন্তু কথাটি শেষ করতে পারে না। এমন সময় একটা শীষের আওয়াজ পেল ওরা। ঠিক শীষ নয়, যেন শীষ আর হুইসেলের সংমিশ্রণে বানানো কোনো অপার্থিব সুর। নরেন সেই সুরের শব্দ শুনে এগোতে থাকে। প্রতিবেশী ছেলেটি নরেনের হাত চেপে ধরে বলে, কাকা, কাকা ওদিকে যাসলি রে কাকা, কাকা ওদিকে যাসলি। কিন্তু নরেন কোনো কথা কানে নেয় না। শুধু ছেলেটির দিকে নরেন একবার তাকাতেই ছেলেটি হ্যারিকেনের মৃদু আলোতে দেখে নরেনের চোখের কালো মণিটা যেন অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। তার চোখের সাদা মণিটাকেও অস্বাভাবিকভাবে ঢেকে ফেলেছে। প্রতিবেশী ছেলেটা আঁতকে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু নরেন ওর হাতটা যেন সাঁড়াশির মতো চেপে ধরেছে। একটা মধ্যবয়স্ক লোক যে এইভাবে একটা জোয়ান ছেলেকে এরকমভাবে চেপে ধরতে পারে সেটা কল্পনাও করতে পারেনি ছেলেটা। শীষের শব্দটি ক্রমাগত বেড়েই চলেছে, যেন কানের পর্দা ফাটিয়ে দেবে। নরেন ছেলেটিকে নিয়ে এগোতে থাকে। কিছুক্ষণ পর ছেলেটি দেখে তার সামনে একটা হালকা হলদেটে আভা। এদিকে রাত শেষ হয়ে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেল, কিন্তু নরেন আর সেই ছেলেটির কোনো খবর নেই। সবাই ধরেই নিল ওরা আর ফিরে আসবে না। এদিকে নরেনের বউয়ের অবস্থা আরো খারাপ হয়ে গেল। পাগলের মতো প্রলাপ বকে আর শুধু ছুটে ছুটে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করে। পাড়ার কয়েকজন মহিলা ওকে ঘরে বেঁধে রেখে দেয়, পাছে ও জঙ্গলে চলে যায়। এক এক ঘর এক এক দিন নরেনের বউকে খাবার দেয়, কিছুটা ফেলে কিছুটা খায়। তারপর কোনো একদিন ঘর খোলা পেয়ে হাতের বাঁধন খুলে পালিয়ে যায় জঙ্গলের দিকে। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কলকাতারই কোনো এক ক্যাফেতে বসে 5 বন্ধুর এক গ্রুপ, ঋষভ, সায়ন, প্রতীক, নিধি ও স্বপ্না। চিকেন নাগেটসগুলো দারুণ বানিয়েছে। তোদেরকে এখানে ডাকার একটা কারণ আছে। বল, কি কারণ? তোরা বেথুয়া ডহরির নাম শুনেছিস? সেটা আবার কি নাম? না, শুনিনি। শোনা শোনা লাগছে, কিন্তু মনে ঠিক পড়ছে না। যাই হোক, কি আছে সেখানে? দারুণ জিনিস আছে, শুনতে হবে। বেথুয়া ডহরি জঙ্গলের কাছে একটা গ্রাম আছে, শিমুলপোতা গ্রাম। প্রতি বছর অনেক ট্যুরিস্ট যায় বেথুয়া ডহরি জঙ্গলে, ওই ঘুরতে আর পিকনিক করতে। হ্যাঁ, সে তো যাবেই, এটাই স্বাভাবিক। ফোড়ন কাটা বন্ধ কর আর চুপচাপ শোন। আচ্ছা আচ্ছা, এই কুলু পাটলুম, তুই বল। সায়নের কীর্তি দেখে বাকিটা হেসেই ফেলল, তবে ঋষভ বাদে। গলাটা আবার খাঁকড়ে বলতে শুরু করলো ঋষভ। হ্যাঁ দেখ, ট্যুরিস্টরা তো যায়, সমস্যা হচ্ছে শিমুলপোতা গ্রামের মানুষদের নিয়ে। তারা কেউ ওই জঙ্গলে, মানে বেথুয়া ডহরির জঙ্গলে পা রাখা তো দূর, নামও নিতে চায় না। কেন? সেটাই তো কেউ জানে না। আর ওই গ্রামের লোকগুলো কারোর কাছে মুখও খোলে না। আচ্ছা, আমাদের কি করণীয় বল? করণীয় কিছুই নয়, পরশু মানে রবিবার আমরা বেথুয়া ডহরি যাচ্ছি। কি বলছিস? এই রবিবার? নয়, হ্যাঁ, তোদের সবার বাড়ির লোকের সাথে কথা হয়ে গেছে। 4 দিনের ট্যুর আছে বলে দিয়েছি। তো তোরা এখন বাড়ি যা, ব্যাকপ্যাক কর। হাওড়া স্টেশনে বিকেল 4:30 ট্রেন আছে, আর টিকিটও আমি কেটেই ফেলেছি। বাকি 4 জন মুখ চাওয়াচাই করে। জায়গাটা সেফ তো ঋষভ? হ্যাঁ রে বাবা, তুই চিন্তা করিস না তো।
4 দিনেরই তো ব্যাপার। তাছাড়া ওখানে আমার মেশো স্টেশন মাস্টার, প্রবলেম কিছু হলে উনি তো আছেনই। খুব এনজয় করবো আমরা। তুই তাড়াতাড়ি বাড়ি যা, গোছগাছ করার আছে। এমন সময় ঋষভের ফোন আসে। ফোনটা তুলে ঋষভ দেখে বাড়ি থেকে ফোন এসেছে। ঋষভ এবার বন্ধুদের উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, আমি আসি রে, আজ পরশু দেখা হচ্ছে, সময় মতো চলে আসিস। চল, টাটা। কি ভাবছিস তোরা? যাওয়াটা কি ঠিক হবে? সেটাই তো ভাবছি। দেখ, গ্রামবাসীরা যেখানে জঙ্গলটা এড়িয়ে চলে। উফ, কিছু হবে না, ঋষভ বলল শুনলি না? ওঠে, তুই আর বকিস না তো। এই সায়ন, তোর কি বক্তব্য? চল গিয়ে ঘুরেই আসি, সেরকম কিছু মনে হলে ফেরত চলে আসবো। ঋষভ অটো করে বাড়ি আসার সময় মনে মনে চিন্তা করছিল, এই রিপোর্টটা করতে পারলে ওর মুকুটে আর একটা পালক এসে বসবে। ফ্রিল্যান্স রিপোর্টার ঋষভ ওর মেশোর কাছেই শুনেছিল শিমুলপোতা গ্রামের লোকেরা বেথুয়া ডহরি জঙ্গলের ভিতর একটা ফিক্স জায়গায় পৌঁছালে আর ফেরত আসে না। কি আছে সেটা কেউ জানে না, স্থানীয় পুলিশও ওই এলাকাতে ঢোকে না। ঋষভকে জানতেই হবে যে এমন কি আছে ওখানে। এই রিপোর্টটা দিতে পারলে চ্যানেলের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা তো পাবেই, তার সাথে ফ্রিল্যান্স রিপোর্টার হিসাবে ওর খ্যাতি বাড়বে, বই কমবে না। রবিবার সময় মতো সবাই হাওড়া স্টেশনে চলে আসলো। ট্রেনও এগিয়ে চলল গন্তব্যের পথে। ওরা যখন বেথুয়াডহরি পৌঁছালো তখন রাত 9:30। ট্রেন লেট থাকা দরুন একটু সময় লাগলো। ঋষভ ওর মেশোকে ফোন করতেই উনি টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এলেন। ঋষভের কাছে ওরা জানতে পারে এনার নাম শুভাশিস সরকার, বয়স 45-এর কাছাকাছি। মানুষটার চোখে মোটা ফ্রেমের চশমা, ক্লিন শেভ করা মুখমণ্ডল। ঋষভ মেশোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ঋষভের মেশো ওদেরকে নিয়ে যায় তার বাড়িতে। স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। দোতলা বাড়ি, বেশ সাজানো গোছানো। উনি সেখানে একাই থাকেন, স্ত্রী পুত্র সব আছে, তবে ওরা কলকাতাতেই থাকে। পথে শুভাশিসবাবু ওদেরকে অনেক কথা বললেন এই জায়গাটার ব্যাপারে। শুভাশিসবাবু বাইরে থেকে সবার জন্য খাবার আনিয়ে নেন। খাওয়া দাওয়া শেষ করে উপরে 2টি ঘর বরাদ্দ হয় ওদের। ঋষভের বন্ধুদের জন্য একটাতে প্রতিকা, সায়ন, আর একটা ঘরে নিধি ও স্বপ্না। ঋষভ অন্য একটা ঘর বেছে নিল। সায়ন বলেছিল অবশ্য ওদের সাথে শুতে, কিন্তু ঋষভের কাজ আছে বলাতে ওরা আর বারণ করেনি। ওরা জানে ঋষভ ফ্রিল্যান্স রিপোর্টার, এইসব জায়গাতে আসলে ওর কাজ বেড়ে যায়। রাত্রি 11:30টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ল। একটা মারুতি গাড়ি জোগাড় হলো, কিন্তু একটা শর্তে, শিমুলপোতা গ্রামের 1/2 কিলোমিটার দূরে নেমে যেতে হবে। সবাই মিলে জিজ্ঞেস করাতে ড্রাইভার যে কথা বলল সেটা শুনে সকলের বেশ অবাকই লাগলো। ওদিকে রাস্তা বড্ড খারাপ, চিন্তা করবেন না বাবু, আমি ওই ধারে কাছেই থাকবো। আমাকে একবার ফোন করবেন, চলে আসবো। দেখুন, আমরা যদি ফোন না করি তাহলে আপনি চলে যাবেন বাড়ি, কারণ এখনই এত বেলা হয়ে গেল, মনে হয় রাতও হতে পারে। রাত হবে মানে? থাকবো কোথায় আমরা? উফ, আমি আসি তো। ফোনের নেটওয়ার্ক এখানে থাকে? হ্যাঁ ম্যাডাম, থাকে। ওই গ্রাম থেকে একটু বেরিয়ে আসলেই না পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, এবার আমরাও এগোই। বলে হাঁটা শুরু করলো ওরা। তখন দুপুর 3টে বাজে। নিধির মুখে একটা চিন্তার ভাঁজ পড়েছে। সেটা দেখে প্রতীকর পাশে গিয়ে হাঁটতে থাকে আর জিজ্ঞাসা করে, কিরে, টেনশন করছিস নাকি? কি জানি, আমার ঠিক ভালো ঠেকছে না জানিস। এরকম একটা জায়গা, একটু পরেই রাত হয়ে যাবে, কোথায় থাকবো বলতো? ঋষভ এখানে এনেছে, ওই জানে কোথায় থাকবো আমরা। ওরা গ্রামে যখন ঢুকলো তখন 3:45 বেজে গেছে। সবাই টুকটাক গল্প করতে করতে এগিয়ে চলল। সরু রাস্তা,
চারিদিকে মাটির ঘর। যেতে যেতে ওরা দেখে একটা ফাঁকা জায়গায় কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। আমরা এখানে ঘুরতে এসেছি, তোমরা আমাদের একটু সাহায্য করবে? বাচ্চাটি গ্রামের একটু ভিতর দিকে একটা বাড়ির সামনে নিয়ে যায় ওদেরকে। ছেলেটি বাইরে থেকে হাঁক দেয়, ভিতর থেকে বেরিয়ে আসে একজন বয়স্ক মতন লোক। কি হয়েছে, চিল্লাইছিস কেন? কথাটি শুনে মোড়ল মশাইয়ের ভ্রু কুঁচকে গেল। পরক্ষণই স্বাভাবিক হয়ে বাচ্চা ছেলেটাকে বললেন, যা তোরা এখন ঘর যা, সন্দেহ হয়ে যাবে একপটে। মোড়লের কথা শুনে বাচ্চাটি চলে গেল। এবার মোড়ল ওদেরকে দাওয়ায় এসে বসতে বলে। ঋষভরা দেখল দাওয়ায় একটা খাটিয়া পাতা রয়েছে আর তার পায়ের কাছে দুটো জল চৌকি। ওরা গিয়ে বসতেই মোড়ল ডাক দেয়, এ বিন্দু, একটু চা করে লিয়ায় রে, মেহমান আইনছে। হা, লিয়ায়। ঘরের ভিতর থেকে একটা ভারী মহিলা কণ্ঠস্বর শোনা গেল। যাইছি। এবার মোড়ল ঋষভদের সামনেই একটা জল চৌকি নিয়ে বসে বললেন, নমস্কার, আমি গ্রামের মোড়ল শ্যামল মুর্মু। বলুন বাবুরা, কি দরকারে এখানে আসা আপনাদের? সচরাচর তো কেউ আসে না বটে। আপনারা কি শুধু ঘুরতে এসেছেন বাবুরা? হ্যাঁ, আমরা এই জায়গার নাম অনেক শুনেছি, আপনাদের সংস্কৃতি খুব ভালো লাগে। তাছাড়া আশেপাশে জঙ্গলটাও বেশ ভালো। হ্যাঁ, আপনাদের নাচ গানটাও তো দারুণ, দেখতে বেশ লাগে। সে তো ঠিক আনছে বাবুরা, এখন তো আমাদের কোনো পরব লাই যে আপনারা ওই নাচা গানা দেখবেন। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা বরং আশেপাশের জঙ্গলটা একটু ঘুরে দেখব ক্ষণ। কিন্তু বাবুরা, ও জঙ্গলে তো যেতে পারবেন না। কেন? জঙ্গলে ঢোকা বারণ আছে বাবু, ওখানে বিপদ আছে। কি বিপদ? না না বাবু, অত বুলাক যাবে লাই বাবু। ইতিমধ্যে বিন্দু অর্থাৎ মোড়ল মশাইয়ের স্ত্রী চা আর বাড়িতে বানানো কিছু নিমকি নিয়ে আসলেন। চা খেলাও বাবু, রাতে আমার এখানেই ভাত খাইয়া ঘুমায় পড়েন ক্ষণ। হ্যাঁ, এই কাল সকাল বেলা আপনাদের লিয়ে গা ঘুরিয়ে নিয়ে আসবো বাবু। হ্যাঁ। প্রতীক কিছু বলতে যায়, কিন্তু ঋষভ তাকে চোখের ইশারা চুপ করে থাকতে বলে। চাটা খেয়ে নিতে বলে ওদেরকে। ওরা চা খাওয়ার পর খানিকক্ষণ গল্পগুজব করতে করতে রাতে খাবারের সময় হয়ে এলো। ঘরে চাষ করা চালের ভাত আর খরগোশের মাংস দিয়ে রাতের খাবারটা বেশ ভালো হলো। তবে নিধি মাংস খায় না, ও বেগুন ভাজা দিয়েই খেয়েছে। খাওয়া দাওয়ার পর মোড়লের বাড়ির একটা ঘরে ওদের ঠাঁই হলো। ঘরটাতে একটাই খাট। তোরা খাটে শুয়ে পড়, আমরা তিনজন নিচের মাদুরে শুয়ে পড়ছি। সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। ঋষভ বড্ড উসখুস করছে, ঘুম আসবে না মনে হয় আজ। শিমুল পোতাতে আসার পর যা যা হয়েছে সব নোট করে নিয়েছে ও। ঋষভের একবার বাইরে যেতে ইচ্ছে করলো। উফ, এত গুমোট গরম এখানে, বাইরে যেতে হবে একবার। দরজাটা নিঃশব্দে খুলে বাইরে বেরিয়ে আসে। আহ, কি দারুণ লাগছে আকাশটা। প্রাণ ভরে নিঃশ্বাস নেয় ঋষভ। এমন সময় পিছন থেকে কেউ একজন এসে ওকে জড়িয়ে ধরে। কে? স্বপ্না তুই? ঋষভ স্বপ্নাকে বাহু ধরে বন্ধ করে বলে, কিরে, ঘুম আসছে না নাকি? স্বপ্না আহ্লাদে আটখানা হয়ে মাথা নাড়ায়। ঋষভ হালকা হেসে বলে, পাগলি একটা। এই স্বপ্না, ঘুম তো আসবে না মনে হয়, চল না আমরা বনের ভিতরটা একবার দেখে আসি। যদি কিছু হয়, বন্য প্রাণীও তো থাকবে বল। আরে পাগলি, কিছু হবে না, টর্চ আছে, আর সাথে আমি পিস্তলও নিয়ে এসেছি। 30টা মতো গুলিও আছে। হ্যাঁ, বন্য জন্তুরা যতই ভয়ঙ্কর হোক না কেন, গুলির ভয়ে কেউ পাশেও আসবে না। না মানে তাও। যাবি কিনা বল? স্বপ্না দোনো করছে দেখে ঋষভ বিরক্ত হয়ে বলে, থাক, তোকে আর যেতে হবে না, আমিই যাচ্ছি। না না, চলো,
আমিও যাব। এরপর দুজন মিলে সন্তর্পণে বেরিয়ে জঙ্গলের পশ্চিম দিকে এগোতে থাকে। মিনিট 10 মতো হাঁটার পর ঋষভ আর স্বপ্না দুজনেই একটা সুর শুনতে পায়, ঠিক যেন হুইসেল আর শীষ একসাথে বাজাচ্ছে। ঋষভের কি মনে হতে ও কানে হাত দিয়ে দাঁড়িয়ে যায়, আর স্বপ্না যেন কোনো এক মায়াবী টানে এগিয়ে চলতে থাকে। ঋষভ কান থেকে হাত ছড়িয়ে ওর পিছন পিছন দৌড়াতে লাগলো আর চিৎকার করে স্বপ্নার নাম ডাকতে লাগলো, কিন্তু স্বপ্নার কানে যেন কোনো কথাই যাচ্ছে না। হঠাৎ ঋষভের মনে হলো স্বপ্নার শরীরের উপর ওর নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। কিছুটা দূর যেতেই স্বপ্না থেমে যায়। ঋষভও পিছু পিছু এসে দুপা পিছিয়ে দাঁড়িয়ে পড়ে। কি দেখছে ঋষভ? এই বনাঞ্চলের মূর্তিমান বিভীষিকা, একটা হালকা হলদেটে আভা, তারই মধ্যে কিলবিল করছে শয়ে শয়ে জোঁক। সেই জোঁকের শরীর থেকে বেরোচ্ছে একটা হলদেটে আভা। তীক্ষ্ণ অথচ মিষ্টি একটা অপার্থিব সুর ভেসে আসছে। মুহূর্তে ভগ্নাংশের মধ্যেই স্বপ্না ওই জোঁকের স্তূপের মধ্যে ঝাঁপ দেয়। ঋষভ জোরে চিৎকার করে ওঠে। কোনো উপায় নেই স্বপ্নাকে আর বাঁচানোর। বিভৎস জোঁকগুলো ততক্ষণে স্বপ্নার দেহ খুবলে খুবলে খেতে শুরু করে দিয়েছে। ঋষভ দেখে সাধারণ জোঁকের চোষকের কোনো দাঁত থাকে না, কিন্তু এদের চোষকের তীক্ষ্ণ দাঁত রয়েছে। ও খেয়াল করতে পারে ঋষভের পায়ের গোড়ায় কতগুলো জোঁক এসে ওর পায়ে থাকা বুট জুতোতে খোপলাতে শুরু করেছে। ঋষভ যেন একটু ছিটকে সরে আসতে চায়, কিন্তু পারে না। জোঁকগুলো ওর পা যেন মাটির সাথে শক্ত করে চেপে ধরেছে। ছোটার চেষ্টা করে পড়ে যায় সে। সেই অপার্থিব সুর এবার ঋষভকে সম্মোহিত করতে শুরু করে। ওর কোনো অনুভূতি হয় না। ঋষভ দেখতে পাচ্ছে জোঁকগুলো ওর শরীরটাকে খুবলে নিচ্ছে, কিন্তু ওর কোনো ব্যথা অনুভব হচ্ছে না। শুধু দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। আস্তে আস্তে জোঁকগুলো ঋষভের শরীরটাকে গ্রাস করে নিল। তখন রাত্রি প্রায় 2টো। সায়নের ঘুমটা হঠাৎ ভেঙে যায়। কাছেই জলের বোতল ছিল। হাত বাড়িয়ে খানিকটা জল ঢক ঢক করে পান করে যখনই পাশ ফিরে শুতে যাবে, তখন খেয়াল করে ওর পাশে ঋষভ নেই। আবারও উঠে বসে সায়ন। ফোনের লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক করাতে বুঝতে পারল স্বপ্নাও নেই ঘরে। একবার বাইরে বেরিয়ে দেখবে কি, মনে মনে ভাবল সায়ন। না, প্রতীককে একবার ডাকি। এই প্রতীক, প্রতীক ওঠ না একবার। কিরে এই প্রতীক? কি হলো বল না, শুনছি তো। এই ঋষভ আর স্বপ্না নেই তো ঘরে? হ্যাঁ তো আছে কোথাও একটা। আরে কোথাও নেই, বাইরে গিয়েও খুঁজেছি। বলিস কি রে? কোথায় গেল ওরা? নিধিকে ডাকতো একবার। বলে প্রতীক উঠে গেঞ্জির উপর শার্টটা পরে নেয়। নিধিকে ডেকে তোলা হলো। ঠিক কি ঘটেছে জানতে পেরে নিধি বলে, একবার মোড়ল মশাইকে ডাকবি? হ্যাঁ, ওনাকে তো ডাকতেই হবে। ডাকা হলো মোড়ল মশাইকে। তিনি উঠে সব শুনে বললেন, বাবুরা, এখন আপনারা কোথায় যাবেন বলে ভাবছেন? জঙ্গলের ভিতরে? বাবু, জঙ্গলের ভিতরে জোঁক থাকে বাবু, যাবেন লাই বাবু। বলে একটা আতঙ্কের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন ওদের দিকে। বাবু, শয়তানের সাথে লড়তে চাইছেন, পারবেন না। ওরা কিছুতেই ডরে লা বাবু। মোড়ল যখন দেখল এদেরকে আটকানোর আর কোনো উপায় নেই, তখন একরকম বাধ্য হয়েই দুটো বড় বড় কাস্তে জাতীয় কিছু সায়নের হাতে তুলে দিল। আমিও জঙ্গলের ভিতর যাবুক লাই বাবু, আমি আপনাদের ওই পথ চিনিয়ে দিব বাবু। এই বলে মোড়ল ওদের নিয়ে গ্রামের পশ্চিম দিকে হাঁটতে লাগলো। প্রতীকদের কাছে ব্যাটারি টর্চ ছিল। এছাড়া মোড়লের হাতে ছিল একটা হ্যারিকেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করলো ওরা। ঝিঁঝির ডাক কানে আসছে। এমন সময় নিধি বলে ওঠে, আচ্ছা, ওরা কি আদপেও বনে ঢুকেছে? সায়ন, তুই শিওর তো?
দেখ, ঋষভ যা ছেলে, ওকে আমি যতটুকু চিনেছি ও ঠিক রিপোর্টের জন্যই বনে ঢুকেছে দেখিস। কিন্তু স্বপ্না কেন গেল সেটাই তো বুঝতে পারছি না। আর কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ হেঁটে চলে। প্রায় মিনিট 20 হাঁটার পর প্রতীক বলল, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? কি বলতো? এখানে কোনো ঝিঁঝি পোকার ডাক শুনতে পাচ্ছিস? না তো। ঠিক এমন সময় একটা সুর ভেসে আসে। নিধি প্রতীকের হাত খামচে ধরে। শীষ আর হুইসেলের অপার্থিব সেই সুর। প্রতীক নিধিকে বলে, চুপচাপ এগিয়ে চল। ওরা খেয়ালও করে না সায়নের চোখের কালো মণিটা অস্বাভাবিকভাবে বড় হয়ে চোখের সাদা অংশটা ঢেকে দিয়েছে। প্রতীক খেয়ালও করল না সায়ন কিভাবে রাস্তা চিনে এগিয়ে যাচ্ছে। খানিকটা এগিয়ে যেতেই একটা হালকা হলদেটে আভা ওদের চোখে পড়ল। নিধি সায়নকে ডাকল, সায়ন, এগোস না, দাঁড়া বলছি। সায়ন শুনল না, ও এগিয়ে গেল। এবার প্রতীক আর নিধি একটু জোর পায়ে সায়নকে ধরার চেষ্টা করল। থমকে দাঁড়িয়ে পড়ে সায়ন, ঘুরে তাকায় প্রতীকদের দিকে। টর্চের আলোয় অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া ওর চোখের মণি দুটো দেখে আটকে ওঠে নিধি আর প্রতীক। সায়নের ঠিক হাত পাঁচেক দূরে হালকা হলদেটে আভা জ্বলছে। সেই আভাতে সায়নকে যেন আরো ভয়ঙ্কর লাগছে। এগিয়ে এসে সায়ন চেপে ধরে নিধির হাত। নিধি চিৎকার করে ওঠে। প্রতীক দেরি না করে নিধির আর এক হাত চেপে ধরে। সায়নের গায়ে যেন আসরিক শক্তি। প্রতীক কিছুতেই ওর হাত ছাড়াতে পারে না। প্রতীকের হাত পিছলে যায় নিধির হাত থেকে। একটু দূরে ছিটকে গিয়ে পড়ে প্রতীক। সায়ন এবার নিধিকে টেনে হেঁচড়ে নিয়ে যায় হলদেটে আভাটার দিকে। নিধি দেখে ওই আভার মধ্যে শয়ে শয়ে তীক্ষ্ণ দাঁতযুক্ত চোখ। নিধি সেই দৃশ্য সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায় সে। সায়ন নিধির শরীরটা পুতুলের মতো ছুঁড়ে ফেলে দেয় সে জোঁকের স্তূপের মধ্যে। নিধি! প্রতীক চিৎকার করে উঠে এগিয়ে আসতেই দেখে নিধির শরীরটা পড়ার সাথে সাথে চোখগুলো তীক্ষ্ণ দাঁত দিয়ে খোবলাতে শুরু করে দিয়েছে। ওদের চোষকের মধ্যে দাঁত রয়েছে। প্রতীক বিশ্বাস করতেও পারে না এও কি সম্ভব হয়। এমন সময় আচমকা প্রতীককে পিছন থেকে ঠেলে দেয় সায়ন। সেই অপার্থিব সুরটা আরো তীক্ষ্ণ হচ্ছে। চিৎকার করে ওঠে প্রতীক, কিন্তু সেই সুর যেন তাকে সম্মোহিত করে দিচ্ছে, সাথে ও শরীরটাকে অবশ করছে। ও শরীরে কোনো ব্যথার অনুভব হচ্ছে না, শুধু প্রতীকের চোখ দুটো বুজে আসছে ধীরে ধীরে। এমন সময় প্রতীকর ঠিক পাশে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ পেল। ও বুঝতে পারল কে পড়ল ওর পাশে। সায়ন। পরদিন সকালবেলা বিন্দু মোড়লকে ডেকে বলল, হ্যাঁ গা, কলকেতের বাবুগুলান কোথায় গেল বটে? ব্যাগগুলান সব পড়ে রয়েছে যে। মোড়ল মশাই অন্য মনস্কভাবে বললেন, তোরা আর আসবে গ্লাই রে বিন্দু, আসবে গ্লাই। কাল রাতে ওরা জঙ্গলে গেছিল যে, ওদের ওই জোকে খাইছে রে বিন্দু, জোকে খাইছে। আর আসবে গ্লাই, আর ফিরে আসবে গ্লাই। বিন্দুর চোখের কোণে জল আসে। ছেলে মেয়েগুলোর মুখ ভেসে উঠল চোখের সামনে। কিছু কিছু রহস্য থাকাই ভালো, সে রহস্যের উদ্ঘাটন করতে না যাওয়াই ভালো। কিন্তু মানুষ শোনে কোথায়? যেখানেই রহস্যের গন্ধ পায় সেখানেই ছুটে যায়। যুগ যুগ ধরে এইভাবেই চলে এসেছে। এটাই তো মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ বারবার বিপদে পড়ে আর মৃত্যুর মুখে হারিয়ে যায়।